আচ্ছা, আপনারা তো ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক্স অনেক কিছু দেখেন। মানে ৪ বছর অন্তর, অন্তর একটা করে টুর্নামেন্ট এবং প্রত্যেক টুর্নামেন্টেই আপনারা বিভিন্ন দেশকে অংশগ্রহণ করতে দেখেন। কিন্তু কোনোদিন কি কোনো দেশের জার্সিতে দেখেছেন বা জামায় দেখেছেন যে অন্য দেশের পতাকা বা কিংবা লোগো? এই ধরুন উদাহরণ দিই যদি, যদি ধরুন বলি যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ খেলছে সেখানে ভারতের পতাকা, কিংবা ব্রাজিল ফুটবল বিশ্বকাপ খেলছে সেখানে আর্জেন্টিনার পতাকা। এরকম কি কোনোদিন দেখেছেন? আমি কিন্তু দেখিনি। কিন্তু আপনারা ভাবছেন যে হঠাৎ করে রৌনক উল্টোপাল্টা কথা কেন বলছে, ভালো কিছু কেন খবর দিচ্ছে না। আসলে আমরা ভালো খবরই দেব। বিশ্বকাপ নিয়ে আমরা এক্সট্রা টাইম যারা নতুন নতুন বা অজানা কাহিনী তুলে ধরছি, এটা তাদের মধ্যে অন্যতম এবং খুবই ইন্টারেস্টিং একটি বিষয়। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এবারে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা একটি দেশের জার্সিতে একটি অন্য দেশ, যে দেশটি এবারে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের পতাকা রয়েছে। কোন দেশ জানেন? আপনারা খুব ভালো করে জানেন, বিশেষ করে এই ময়দানের ফুটবল যারা সব সময় ফলো করেন। সনি নর্ডির কথা মনে আছে তো? সনি নর্ডির দেশ হাইতি। হাইতি এবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। সে হাইতির যে জার্সি লঞ্চ হয়েছে বিশ্বকাপের জন্য, হোম হোক, অ্যাওয়ে হোক বা থার্ড কিট হোক, সেই জার্সির নিচের দিকে একটা ডিজাইন আছে যেখানে কিছু সৈনিক পতাকা তুলে ধরেছে এবং সেই পতাকার রং লাল সাদা, অর্থাৎ পোল্যান্ডের পতাকা। হ্যাঁ, লেভানডস্কির পোল্যান্ড, সেই পোল্যান্ডের পতাকা। এখন কথা হচ্ছে যে একাধিক রকমের প্রশ্ন উঠছে যে কি করে এটা সম্ভব হলো। একটা বিশ্বকাপে একটা দেশ খেলতে চলেছে, তার দুরকম কেন পতাকা থাকবে বা লোগো থাকবে? ফিফা কি করে অ্যালাউ করলো? আসলে এর পিছনে না একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ঘটনার সূত্রপাত ১৮০২ সালে। ফরাসি আহ, তৎকালীন যিনি আহ, শাসক ছিলেন, নেপোলিয়ন বোনাপার্টের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। হাইতিতে চলা দাস বিদ্রোহ দমন করার জন্য আহ, পোলিশ লিজিয়নের হাজার হাজার সৈন্যদের পাঠান, যাতে হাইতির এই যে দাস বিদ্রোহ এবং সেই বিদ্রোহের ফসল যাতে হাইতির স্বাধীনতা না হয়, সেই জন্য হাজার হাজার পোলিশ সৈন্যকে পাঠানো হয়। কিন্তু পোলিশ সৈন্যরা কি করলেন জানেন? তারা হাইতির এই বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই না করে উল্টে তাদের সঙ্গে একসঙ্গে জোট বেঁধে ফরাসির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিলেন। কি করলেন তারা? তারা আহ যারা গেছিলেন এই পোলিশ সৈন্যরা, তাদের মধ্যে অনেক সৈন্যরাই কিন্তু এই স্বাধীনতার জন্য লড়াই করা হাইতির বিরুদ্ধে না গিয়ে তাদের সঙ্গে হাত মেলালেন এবং হাইতিয়ানদের সঙ্গে যোগ দিয়ে ফরাসি সেনাবাহিনীর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেন। এবং এর ফল কি হলো জানেন? ১৮০৪ সালে যখন হাইতি আলটিমেটলি স্বাধীনতা পেল, তখন হাইতির যিনি প্রথম দেশের নেতা হলেন, তিনি হচ্ছেন জিন জ্যাকাস ডেসালাইন্স। তিনি পোলিশদের নাগরিকত্ব প্রদান করা শুরু করলেন এবং সংবিধানে তাদের ইউরোপের কৃষ্ণাঙ্গ হিসেবে উল্লেখ করে সম্মান জানান। ভাবতে পারছেন যে সময়টার কথা বলছি, সেই সময় এই কৃষ্ণাঙ্গ নিয়ে যে একটা বিশাল বিতর্ক ছিল, সেই সময় ইউরোপের কৃষ্ণাঙ্গ এরকম একটা কার্যত বলা যেতে পারে উপাধি দেওয়া হলো। এবং সেই যে দুটো দেশের সৈন্য এবং দুটো দেশের নাগরিকদের মধ্যে যে একটা মেলবন্ধন তৈরি হলো, সেটা ২ শতাব্দী পার করার পরেও সেটা অটুট রয়েছে এবং হাইতির পুলিশদের সেই সংহতি এবং সহযোগিতা ভুলে যায়নি। আজও হাইতির ফুটবলাররা সেই কারণে সেই ইতিহাসটাকে মনে রেখেছেন। সেই ইতিহাসটা কি করে ভোলা যায়? আমরাও তো আমাদের ইতিহাসটা ভুলতে পারিনি। আমরা কি পেরেছি নেতাজি গান্ধীজির কথা ভুলতে পেরেছি? আমরা পারিনি। আমরা পারিনি আমাদের দেশকে সাহায্য করা দেশগুলির কথা। কিন্তু যেভাবে হাইতি দেশ যেভাবে পোল্যান্ডের সাহায্যকে না ভুলে গিয়ে ২ শতাব্দীর পরেও বিশ্বকাপের মঞ্চে যেভাবে শ্রদ্ধা জ্ঞাপনটা করলেন, তা কিন্তু সত্যি বলতে হয় যে হ্যাটস অফ। যেভাবে এই স্মৃতিটাকে তুলে ধরা হলো, এই সোনালী স্মৃতি তাদের কাছে অবশ্যই। এবং জার্সির ডিজাইনটা কিন্তু সত্যিই সুন্দর। আপনারা যদি দেখেন নীলের উপর এই লাল সাদা ফ্ল্যাগ, নতুন করে কিন্তু আমাদের চোখ খুলে দিল বলা যেতে পারে যে ইতিহাসটাকে এভাবেও তুলে ধরা যায়। এবং বিশ্বকাপ সবসময় নতুন নতুন গল্প বলে।
এই গল্পটা তাদের মধ্যে কিন্তু অন্যতম। থেকে যাবে এই গল্পটা, থেকে যাবে হাইতির এই জার্সিটা। হাইতির প্রতিটি ফুটবলার কিন্তু গর্বিত হবেন যখন মাঠে নামবেন, এবং পোল্যান্ড তাদের যে নাগরিকরা রয়েছেন তারাও কোথাও গিয়ে এবারে বিশ্বকাপে নিজেদেরকেও ঠিক কাছের অনুভব করবেন যে এই বিশ্বকাপে আমরাও রয়েছি।